আমি তো জানতাম কুণাল ঘোষ একজন নেতা, কিন্তু আজকে দেখলাম কুণাল গুন্ডা। আমি বুঝে উঠতে পারছি না, একদিকে কুণাল আখরুজ্জামানকে তার দিকে তেড়ে যাচ্ছে মারার জন্য, অন্যদিকে কল্যাণবাবু, মিতালি বাগ, কাকলি ঘোষ দস্তিদার এদের জন্য অপশব্দ ব্যবহার করছেন। হঠাৎ করে হলোটা কি? এটা স্ট্র্যাটেজি নয় তো? ওই ডিম খাওয়া নেতা যার কথা আপনি বললেন, কালকে তো দেখলাম শুভেন্দু অধিকারীর স্টাইলও তিনি চুরি করেছেন। এমনি টাকা পয়সা চুরি করার অভ্যাস তার আছে। আপনি দেখবেন শুভেন্দু অধিকারী যখন জনতার দিকে, যেরকম শুভেন্দুবাবু যখন শপথ নিয়েছিলেন জনতাকে উদ্দেশ্য করে সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন জুতো খুলে, উনি দেখবেন উনি এর আগে কোনোদিনও সাষ্টাঙ্গে প্রণাম করেননি। শুভেন্দু অধিকারীকে দেখে কালকে ওই স্টাইলটাও তিনি চুরি করেছেন। আদালতের উচিত তার আগে চোখের চিকিৎসা, কোর্ট মনিটর চিকিৎসা হোক। দেখলেন, হয়ে গেল তো। আমার মনে হয় জাজ সাহেব হয়তো আপনাদের ভিডিওটা দেখেন। আমার খুব ভালো লাগলো এতে। সোনাম বাংচুক, আমার কাছে কাগজ আছে, আমি দেখিয়ে দিতে পারি। সেই কাগজ 2007 সালের কাগজ, আগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি। এই 2007 সালের কাগজ। এই 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 কাগজে স্পষ্ট লেখা আছে 2 নম্বর ক্লজে যে তিনি সরকারের জমি জবরদখল করে রেখেছিলেন। 3 নম্বর ক্লজে পরিষ্কার লেখা আছে তিনি বিদেশ থেকে টাকা নিয়ে এইসব করছেন। 2007 সাল মানে ধরে নিতে হবে কংগ্রেসের আমল। ধরে নেওয়ার কি আছে, ইউপিএ 1 সরকার তখন সবে 3 বছর হয়েছে। তো কংগ্রেসের আমলে যদি তার বিরুদ্ধে এই অভিযোগ থাকে, তার মানে তিনি শুধু মোদি বিরোধিতা করছেন নয়, এমনটা নয়। তিনি দেশের বিরোধিতা করছেন। যে যখন সরকারে থাকবে তিনি দেশের বিরুদ্ধে অশান্তির সৃষ্টি করবেন। যে এখানে প্রত্যেকটাতে বিদেশি শক্তির হাত আছে, প্রত্যেকটা থেকে ডিপ স্টেটের হাত আছে, প্রত্যেকে ফরেন ফান্ডিং নিচ্ছে আর মোদিকে গাল দিচ্ছে। ইটে কি প্রশ্নপত্র বর্তমান শিক্ষামন্ত্রী ফাঁস করিয়েছেন? কালাম বিধানসভা, সেখানে টেনে হুঁচড়ে বের করে দেওয়া হলো কুণাল ঘোষকে, কিন্তু কেন? সেই সমস্ত কিছু আজকে আলোচনার বিষয়। এছাড়াও আরো বিভিন্ন রকম কথাবার্তা তো থাকছেই। সঙ্গে পেয়ে গিয়েছি বিশিষ্ট সাংবাদিক শ্রী পঙ্কজ বিশ্বাসকে। দাদা, অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিং এর পর্দায়। যেরকমটাই আর কি আমরা দেখলাম যে সরাসরি কুণাল ঘোষকে রীতিমতো বাউন্সার দিয়ে বাইরে বের করে দেওয়া হলো, এবং তারপরেও তার একটি বিবৃতি এসেছে, এবং তারপর এক কথায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদম বিধানসভায় দাঁড়িয়ে তিনি বললেন যে এই রকম ধরনের অসভ্যতম সহ্যই করা যায় না। কিভাবে দেখছেন বিষয়টিকে? আমি তো জানতাম কুণাল ঘোষ একজন নেতা, কিন্তু আজকে দেখলাম কুণাল গুন্ডা। বেলেঘাটা থেকে জিতেছেন তো, আগে ওখানে পরেশ পাল নামকরা গুন্ডা ওখানকার বিধায়ক ছিলেন। আমার মনে হয় পরেশবাবুর ছোঁয়া লেগে গেছে কুণাল বাবুর, কিংবা হয়তো এটাই আসল কুণাল ঘোষ। একবার জেলে গেছেন, জেলে গিয়ে অনেক গুন্ডাদের সাথে হয়তো মিশেছেন, অভ্যাস হয়ে গেছে তার, বা তার ছোঁয়া লেগে গেছে এখন। আখরুজ্জামান, আমি যতদূর দেখলাম ছবিতে, আখরুজ্জামানের সাথে তার গন্ডগোল। আখরুজ্জামানও কিন্তু তৃণমূল। এখন কে কোন তৃণমূল বোঝা তো খুব মুশকিল। 3-4টে টুকরো, আবার সবটাই যে গটপ কিনা সেটাও আবার বোঝা যাচ্ছে না। তো আখরুজ্জামানকে তিনি মারতে গেলেন কেন? তিনি তো সাংসদ ছিলেন এর আগে, তার আগে সাংবাদিকতা করতেন, তার ট্র্যাক রেকর্ড তো ভালো। হঠাৎ করে খেপে গেলেন কেন? 21শে জুলাইয়ে কি কোনো সমস্যা হয়েছে তার? জানি না। মানে মমতার মঞ্চে তো তিনি ছিলেন, মমতার মঞ্চে তো লোক বেশি হয়েছিল কুণালদের। তো দেখলাম তারপর তিনি ট্রোল করছেন আর কি ঋতব্রতপন্থীদের। হঠাৎ করে আখরুজ্জামানের পিছনে পড়লেন কেন? মানে উনি কি এখন মস্তান হতে চাইছেন, নাকি তার খবর হচ্ছে না, তাকে নিয়ে লোকে ট্রোল করছে না, বা তার ছবি দেখা যাচ্ছে না? এইগুলো কি অসভ্যতা আসলে? এটাই তৃণমূল। ভালো তৃণমূল, খারাপ তৃণমূল বলে কিছু নেই। তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই গুন্ডা। কুণাল ঘোষ আজকে যা করেছেন, এটা যদি বিধানসভার বাইরে হতো তাহলে এতক্ষণ সাধারণ মানুষ হলে তো অ্যারেস্ট হয়ে যেত। কুণাল ঘোষকে ছেড়ে রাখা হয়েছে কেন? তার বিরুদ্ধে তো ভুরি ভুরি অভিযোগ। এই গুন্ডামি, মস্তানি এটা সহ্য করা যায় না। আজকে বাউন্সার দিয়ে, মার্শাল দিয়ে তাকে বার করতে হয়েছে। এরকম পরিস্থিতি হবে কেন? মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত এরকম চোর গুন্ডা বদমাইশকে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে সংসদেও, মানে সংসদেও ঠিক একই কীর্তি। দুই সাংসদ, তাদের মধ্যে বাকবিতণ্ডা হঠাৎ করে, এবং এই যে কালীঘাটপন্থী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করে দেওয়া হলো। কেন না, তার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে যারা পূর্বতন তৃণমূলী ছিলেন, বর্তমানে অন্য একটি দলের, মানে বিক্ষুব্ধ তৃণমূলীয় মহিলা সাংসদ, তার সঙ্গে নাকি তিনি কিছু কুরুচিকর
বা আপত্তিকর কিছু আচরণ করেছেন। অথচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর মতন আমরা দেখতে পেলাম যে মানে ইয়ের বাইরে, ঠিক পার্লামেন্টের বাইরে, সেখানে আবার মহুয়া মৈত্রর সঙ্গে খুব ক্লোজলি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথাবার্তা বলছেন, হেসে হেসে কথা বলছেন। এই তো একে অপরের আদায় কাঁচকলায় ছিলেন, তো হঠাৎ করে কি হলো? না না, কল্যাণ বরাবরই হচ্ছেন পুরুষতান্ত্রিক এবং নারী বিদ্বেষী। মহুয়ার সঙ্গেও তো কয়েকদিন আগে গন্ডগোল হচ্ছিল। তখন কেন গন্ডগোল হয়েছিল? মহুয়া পাত্তা দিচ্ছিল না। হ্যাঁ, একজন সুন্দরী পাত্তা না দিলে একটা পুরুষ মানুষের একটু মেল ইগোতে বোধহয় হার্ট হয়ে গেছিল। এখন আবার দুজনে এক শিবিরে, মমতাপন্থী তৃণমূলে দুজনে আছেন। কতক্ষণ থাকবেন আমি জানি না, কারণ তিনিও দেখছেন একটু সুর বদল করেছেন। হ্যাঁ, মমতা যদি বেশি অভিষেক অভিষেক করে তাহলে আমার কিন্তু তৃণমূলে থাকা দায় হয়ে যাচ্ছে, এরকম মন্তব্য তিনি করেছেন। ফলে তিনিও সরু লাইন করে রেখেছেন। হয়তো তিনি সুযোগ পাচ্ছেন না, এখনো তার ওই অফার লেটারটা আসেনি, এর জন্যই হয়তো তিনি এই ধরনের আচরণ করছেন। কিন্তু আমি বুঝে উঠতে পারছি না, একদিকে কুণাল আখরুজ্জামানকে তার দিকে তেড়ে যাচ্ছে মারার জন্য, অন্যদিকে কল্যাণবাবু, মিতালি বাগ, কাকলি ঘোষ দস্তিদার, এদের জন্য অপশব্দ ব্যবহার করছেন। হঠাৎ করে হলোটা কি? এটা স্ট্র্যাটেজি নয় তো? আমার বারে বারে সন্দেহ হয় যে তৃণমূল কিন্তু আলাদা নয়, মানে মমতা তৃণমূল, কাকলি তৃণমূল, এনসিপিআই, অমুক তমুক, এগুলো সব কিন্তু আমার যত দূর মনে হচ্ছে এরা সবাই কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট করেছে, যে আমরা এদিক এদিক থাকবো, ৩-৪ টুকরো হয়ে যাব, দরকারে আবার এক জায়গায় হয়ে যাব আর কি। হ্যাঁ, তো খারাপ সময় আমরা জানি পাণ্ডবরাও না লুকিয়েছিল ভেষ বদলে। তো আমার মনে হচ্ছে ওই অজ্ঞাতবাসে যেরকম পাণ্ডবরা ছিল, এরাও সেই রকম ভেষ বদলে আছেন। এখন সেটা ভবিষ্যৎ প্রমাণ করবে। কিন্তু যতই হোক, একজন মহিলা সম্পর্কে এই ধরনের আচরণ কি করা যায়? আজকে ধনী ভোটে তাই তাকে পাশ করা হয়েছে, ধনী ভোটে পাশ করে তাকে বের করে দেওয়া হয়েছে। গোটা এই সেশনটায় উনি থাকতে পারবেন না। কিন্তু আমি যতই বলুন, এই লোকগুলো সবকটা যতগুলো নাম বলছেন তৃণমূলের প্রত্যেকটা, ইভেন এনসিপিআই, ঋত তৃণমূল, সবকটা তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই চিটিংবাজ। এনসিপিআই হলেও তাদেরকে আমি তৃণমূল বলেই মনে করি। তো দেখা যাক এখন। চেনা ছন্দ একদম নেই, ফাঁকা সমস্ত স্টেশন। সেই কোথায় ডোরিনা ক্রসিং এর প্রায় ৫ লক্ষ ১০ লক্ষ লোকের সমাগম হয়েছে এরকম ঘোষণা। তবে এই এত সব কিছুর পরেও সেই দোর্দণ্ড প্রতাপী ভাইপো, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই প্রতাপ, ডিম খেয়ে যিনি একটু চুপ করে স্তিমিত হয়ে গিয়েছিলেন, হঠাৎ করে দপ করে জ্বলে উঠলেন দেখা গেল। তিনি সরাসরি চ্যালেঞ্জ জানালেন, তিনি বললেন যে সুদ সমেত ফেরত হবে, মিথ্যে মামলা দিলে ডায়েরিতে লিখে রাখুন, যে যে ভাষা বোঝে তাকে ঠিক সেই ভাষাতেই জবাব দেব। শুধুমাত্র তিনি এইটা বলেই ক্ষান্ত থাকেননি, তিনি বললেন ফুটপাথে থাকবো তবুও বিজেপিকে হারিয়ে বাংলা থেকে উৎখাত করব। ২১-এর মঞ্চে শুভেন্দু অধিকারীকেও রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে বললেন যে এত কিছু করে কেউ পারলেন আটকাতে ২১শে জুলাইয়ের এই সমাবেশ করতে। ওই ডিম খাওয়া নেতা যার কথা আপনি বললেন, কালকে তো দেখলাম শুভেন্দু অধিকারীর স্টাইলও তিনি চুরি করেছেন। এমনি টাকা পয়সা চুরি করার অভ্যাস তার আছে। আপনি দেখবেন শুভেন্দু অধিকারী যখন জনতার দিকে, যেরকম শুভেন্দুবাবু যখন শপথ নিয়েছিলেন, জনতাকে উদ্দেশ্য করে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছিলেন জুতো খুলে, উনি দেখবেন উনি এর আগে কোনোদিনও ষষ্ঠাঙ্গে প্রণাম করেননি। শুভেন্দু অধিকারীকে দেখে কালকে ওই স্টাইলটাও তিনি চুরি করেছেন, ষষ্ঠাঙ্গে জনতাকে প্রণাম করেছেন, আর তাকেই তারপরে গালাগালি দিচ্ছেন। আরে রাজনীতি তো আপনি শুভেন্দুবাবুকে দেখেই তো শিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শিখেছেন। শুভেন্দুবাবু এখন উল্টো দিকে আছেন, তো উল্টো দিকে আছেন, তার স্টাইলটা চুরি করতে হবে। আর উনি শুভেন্দু অধিকারীর নখের যোগ্য? শুভেন্দু অধিকারীকে দেখে শিখুন কিভাবে একটা পরাজিত দলকে জয়ী করতে হয়, কিভাবে নিজেকে রাজনীতিতে আপলিফট করতে হয়। আর উনি কি করতে পেরেছেন? ওনার দলের লোকেরা ওনাকে পছন্দ করে না, যারা কালকে মঞ্চে ছিল তারাও বলছে অভিষেক করলে ক্ষতি হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালকে ঝামেলা হয়েছে, মঞ্চ থেকে নেমে গেছেন। তো ওনাকে তো ওনার দলের লোকেরা পছন্দ করছে না। আর শুভেন্দু অধিকারীকে দেখুন, বিরোধী যারা দল আছে, বিরোধী দলনেতা পর্যন্ত বলছে না, রাজনীতিতে ওনার কথা হবে না। প্রত্যেকে বলছে, যত লোক আছে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরাও যারা মমতার সঙ্গে আছে তারাও বলছে যে না, শুভেন্দু অধিকারীর কোনো কথা হবে না। তো এরকম হওয়ার চেষ্টা করুন, এরকম জায়গায় নিজেকে নিয়ে যান। শুধু লিপস অ্যান্ড বাউন্ড সেই সব করলে হবে? শুধু টাকা পয়সা চুরি করলে হবে? তো দুই গাছা লোক ছিল কালকে, তাকে দেখে যদি উনি এত উৎফুল্লিত হয়ে যান, এর আগে তো তো উনি পুলিশ নিয়ে ঘুরতেন, কালকে ২-৪ হাজার লোক হয়েছে। মমতার বন্দ্যোপাধ্যায় শিবিরের লোকেরা বলছে, আমি টিভিতে দেখছিলাম যে ১০,০০০ মতো লোক হয়েছে। ভেবে দেখুন, যারা ১০ লাখ লোক হয়েছে দাবি করতো, তারা এখন ১০,০০০ লোকেই খুশি। কতটা অধঃপতন হয়েছে।
তো এখন এই যার কথা আপনি বললেন, ইনি তো এখন চারিদিকে জেল থেকে বাঁচার জন্য চেষ্টা করছেন। তো ইনিই বলেছিলেন আবার আমার বিরুদ্ধে যদি প্রমাণিত হয় দুর্নীতি ১ পয়সারও আমি ফাঁসিতে ঝুলে যাব। কোথায় ফাঁসির মঞ্চ? আমি তো শহীদের মঞ্চ দেখতে পেলাম। তো উনি ফাঁসির মঞ্চ কোথায়? উনি বলেছিলেন কবজি কেটে নেব। উনার কবজিও কবজির জায়গায় আছে। আগে নিজের কথাবার্তা রাখুন। আগে নিজের কথা রাখুন। উনি তো অন্তত রাজনীতিটা ছেড়ে দিন। এখন তো পালাবার ব্যবস্থা হচ্ছে ওনার। উনি আদালতে গিয়ে বলছেন যে, "আমার চোখের চিকিৎসা করতে হবে, বাইরে যাব।" আপনাদের চ্যানেলেই বলেছিলাম। মনে হবে আপনাকে আগের ইন্টারভিউতে যে, আদালতের উচিত তার আগে চোখের চিকিৎসা, কোর্ট মনিটরড চিকিৎসা হোক। দেখলেন হয়ে গেল তো। আমার মনে হয় জাজ সাহেব হয়তো আপনাদের ভিডিওটা দেখেন। আমার খুব ভালো লাগলো এতে। তো ঠিকই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে। তো সবাই তো জানে ও একটা রেপুটেড চোর, পালাবার চেষ্টা করছে। তো এখন সবাই ওকে বুঝে গেছে। ও যত বড়, বড় কথা বলবে ওর ততই ক্ষতি হবে। ওর পিসিরও ক্ষতি হবে, ওরও ক্ষতি হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন, আর মদন মিত্রের কথা হবে না সেটা কি করে হতে পারে? মদন মিত্র যিনি ওই ২১শে জুলাইয়ের মানে ঋতপরমপন্থী আর কি ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে মদন মিত্র সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনি বলে আখ্যায়িত করলেন। তিনি বললেন যে উনি তো সুপারি নিয়ে খুন করান। এবং শুধু তাই নয়, আমরা দেখলাম যে দিন দুয়েক আগেও মদন মিত্র সরাসরি অভিযোগের সুরে বললেন যে তাঁকেও নাকি খুন করানোর একটা কিছু চক্রান্ত চলেছিল। তিনি অভিযোগ করলেন। তিনি এছাড়াও বললেন যে, "আমাকে ধমকে চমকে কোনো লাভ নেই। আমাকে চমকাবি না, ধমকাবি না। প্রয়োজন পড়লে ডায়মন্ড হারবারে গিয়ে চমকা গিয়ে।" তো তার এই যে এই মন্তব্য, তারই পরিপ্রেক্ষিতে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ১-২ টাকার নয়, সরাসরি ১০ কোটি টাকার একটি নোটিশ পাঠিয়েছে। তো এই বিষয়টিকে কিভাবে বিশ্লেষণ করতে চাইবেন? না ঠিকই আছে। অভিষেকের তো এখন টাকা পয়সা বন্ধ হয়ে গেছে তোলাবাজি করে। তো এই মানহানি করে যদি কেসটা জিতলে যদি টাকা পাওয়া যায় সেটা একটা তার আয়ের ভালো স্রোত হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর দেখা যাবে যে আমাদের নামেও মানহানি মামলা করবেন। ১০ টা কেস করলে যদি একটাও জেতা যায় তাহলে তো টাকা পাওয়া যাবে। অভিষেকের এটা বিকল্প আয়ের পথ আমার মনে হয়। এইভাবে মামলা করে টাকা আদায় করা, ভয় দেখিয়ে। মামলা তুলে নেওয়ার নাম করে আবার এরপরে মামলা তুলে নেব, ঠিক আছে এত টাকা পাঠিয়ে দাও। এরকম সেরকমও ব্যাপার হতে পারে। এবং এটা সত্যি মদন মিত্র যেটা বলেছেন তার সঙ্গে আমি এ বিষয়ে অন্তত 100% সহমত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুন করান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি থাপ্পড় মেরেছিলেন তিনি আজকে এই পৃথিবীতে বেঁচে নেই। তার যে মৃত্যুটা সেটা যথেষ্ট রহস্যজনক ছিল। বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, রোড অ্যাক্সিডেন্ট দেখানো হয়েছিল, বেঁচে ছিল, হাসপাতালের সামনে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়েছিল, মৃত্যু নিশ্চিত করার পর ব্রড ডেড লিখে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। এবং তারপরে চন্দ্রনাথ রথ যখন মারা যান সেক্ষেত্রেও সোশ্যাল মিডিয়ায় বিরাট এটা নিয়ে ঝড় ওঠে। এবার কি সত্যি কি মিথ্যে সেটা তো তদন্তকারীরা বলতে পারবেন। আমি শুধু আলাপ আলোচনার বিষয়টা বা সন্দেহের জায়গা থেকে বলছি যে ওনার বিরুদ্ধেই সন্দেহের তীর উঠেছিল। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হারানোর পিছনে বলা হয় নাকি চন্দ্রনাথ রথেরও ভূমিকা ছিল, যেটুকুন আমরা জানি। দিয়েছিলেন সুপারি কিলার দিয়ে। তারপরে কি প্রমাণ হবে, প্রমাণ হবে না, মার্ডার কেসে অনেক সময় অনেক কিছু প্রমাণ হয় না, অনেকে ছাড়া পেয়ে যায়। সেই সমস্ত বিষয় আসলে থাকতে পারে। তো এটা তো ঠিকই কথা বলেছেন যে ও একটা খুনি, ও একটা তোলাবাজ, ও একটা সিন্ডিকেটবাজ। মমতার যে অধঃপতন হয়েছে তার পিছনে দায়ী ও, এটাও কোনো ভুল নয়। এদিকে এই সমস্ত কিছুর যিনি মাথা, অর্থাৎ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অবশ্য তিনি এখন কতটা দলনেত্রী সেটা তো গোটা বাংলার মানুষ দেখছে, নতুন করে বলার কিছু নেই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে তিনি ঘোষণা করলেন যে ককরোচ জনতা পার্টির সঙ্গে তিনি যোগ দেবেন, প্রয়োজন পড়লে দিল্লিতে যাবেন, আন্দোলন করবেন। শেষ পর্যন্ত এতই দুর্দশা হলো যে আরশোলাদের সঙ্গে যোগদান করতে হচ্ছে, তাও আবার রাষ্ট্রবাদী আরশোলা নয়, রাষ্ট্রদ্রোহী আরশোলা আর কি। ঠিকই আছে। কীটপতঙ্গদের সঙ্গে ওনার থাকাই ভালো। হুম? উনি যে ধরনের কাজ করেছেন তখন ওই নর্দমার কীটেদের সঙ্গেই তাকে থাকতে হবে। আ এখন অধঃপতন তার দেখুন যে ফুটেজ খেতে এখন তাকে দিল্লি যেতে হবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দেব, এরকমই একটা আ সভায় তিনি যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। আজ থেকে বহু বছর আগে আন্না হাজারের মঞ্চে। সে মঞ্চে কিন্তু ম্যাডাম লোক হয়নি। একটু দিল্লি গেলে সাবধানে যাবেন। তারপর থেকেই মুকুল রায়ের সঙ্গে আপনার দূরত্ব, মুকুলকে ছেড়ে ফেলে দিয়েছেন। এবার আরশোলাদের সঙ্গে যাচ্ছেন, আরশোলা যেন আপনার গায়ে না উঠে যায়। যথেষ্ট বয়স হলো, পড়ে গেলে একটু মুশকিল হবে। কথা হচ্ছে যে মমতা জানেন যে এই মঞ্চটা তাঁর জন্য হচ্ছে একদম ঠিকঠাক। অভিজিৎ দীপকে আমেরিকা থেকে এলেন, এইসব শুরু করলেন। সোনাম ওয়াংচুক
আমার কাছে কাগজ আছে, আমি দেখিয়ে দিতে পারি। সেই কাগজ 2007 সালের কাগজ, আগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি। এই 2007 সালের কাগজ। এই কাগজে স্পষ্ট লেখা আছে 2 নম্বর ক্লজে যে তিনি সরকারের জমি জবরদখল করে রেখেছিলেন। 3 নম্বর ক্লজে পরিষ্কার লেখা আছে তিনি বিদেশ থেকে টাকা নিয়ে এইসব করছেন। 2007 সাল মানে ধরে নিতে হবে কংগ্রেসের আমল, ধরে নেওয়ার কি আছে, ইউপিএ 1 সরকার তখন সবে 3 বছর হয়েছে। তো কংগ্রেসের আমলে যদি তার বিরুদ্ধে এই অভিযোগ থাকে, তার মানে তিনি শুধু মোদি বিরোধিতা করছেন নয়, এমনটা নয়, তিনি দেশের বিরোধিতা করছেন। যে যখন সরকারে থাকবে তিনি দেশের বিরুদ্ধে অশান্তির সৃষ্টি করবেন বিদেশি টাকা নিয়ে। তো মমতা ঠিকই আছে, মমতা একদম ঠিকঠাক জায়গায় যাচ্ছেন। মমতা এর আগে বলেছেন যে দাউদ ইব্রাহিম গুন্ডা নয়। মমতা বলেছেন ভারতের ইকোনমি এই যে উপরে যাচ্ছে এটা ঠিক নয়, এটা একটা ফেক প্রপাগ্যান্ডা। মমতা মনে করেন ইউনুস ভালো মানুষ। মমতা মনে করেন পাকিস্তানকে জল দেওয়া উচিত। মমতাও যে মানসিকতার, এই আরশোলাদের সঙ্গে মমতার মানসিকতার মিল আছে। মমতাও এক ধরনের রাজনৈতিক আরশোলা। এতদিন আরশোলা কি করে, চেটে চেটে নষ্ট করে জায়গাটাকে। তিনি পশ্চিমবঙ্গকে চেটে চেটে নষ্ট করেছেন। একদম সঠিক জায়গায় যাচ্ছেন। আমি তো বলবো ম্যাডাম আপনার দল তো আর নেই। কালকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি প্রতীক চলে যায় আমি একটা নতুন প্রতীক দিয়ে লড়বো, আমি 1997-এ ফিরে যাব। 1997 মানে 1998 তৃণমূলের জন্ম, অর্থাৎ তিনি আরেকটি নতুন দল করবেন। এত খাটাখাটনির দরকার কি? অভিজিৎ দীপকে এমনি দল চালাতে পারবে না, বিদেশের টাকা নিয়ে যে কদিন করছে। আপনি ককরোচ জনতা পার্টির প্রধান হয়ে যান এবং প্রতীক আরশোলা জবরদস্ত, এটাই ওনাকে মানায়। এদিকে বামফ্রন্টরা হঠাৎ করে আর কি মাথাচাড়া দিয়ে উঠেছে, সেই ফিনিক্স পাখির মতন আর কি, হঠাৎ মানে আগুনের থেকে বেরিয়ে যাওয়ার মতন এরকম বিষয়। সেটা হচ্ছে যাদবপুরে, কলকাতার মানে অন্যতম বিখ্যাত বাম এরিয়া বলে যেটি আর কি এখনো পর্যন্ত পরিচিত। যাদবপুরে সরাসরি স্লোগান মানে তোলা হচ্ছে দিল্লি নয় ঢাকা, ঢাকা, ঢাকা। মানে এই বাংলাদেশ মডেলকে কোথাও না কোথাও এই বাংলাতে এবং দেশে প্রমোট করার একটা চক্রান্ত চলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শুধুমাত্র তাই নয়, ভারতের সদ্য নির্মিত যে হাইড্রোজেন ট্রেন, সেটাকেও পর্যন্ত নাকি পাথর মেরে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে এবং তার পিছনে রীতিমতো এই বাম আরশোলাদের যোগসূত্রের কথা আর কি জানা গিয়েছে। এই গোটা বিষয়টিকে কিভাবে দেখবেন? না, এটাই হচ্ছে কমিউনিজম। কমিউনিজমের ডক্ট্রিন বলছে আপনি এই যে ওদের যে তথাকথিত বিপ্লব, এই তথাকথিত বিপ্লব হচ্ছে আপনার যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা থাকবে সেটাকে ভেঙে নতুন ব্যবস্থা কায়েম করতে হবে। এটাই হচ্ছে কমিউনিজম। এবং ওরা যেটাকে বিপ্লব বলেন, বিপ্লব মানে হচ্ছে একটা বিরাট জনসমাবেশ, সেটা র্যালি হতে পারে বা মানুষের হবে, সেটা একটা জায়গায় যাবে, একটা জায়গাকে কেন্দ্র করে উদ্দেশ্য করে যাবে, তারপর সেখানে গন্ডগোল পাকাবে এবং গোটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাটাকে ভেঙে গুঁড়িয়ে দেবে। এটাই তাদের তথাকথিত বিপ্লব। এবং যতক্ষণ না ওরা যার জন্য দেখবেন হিন্দুদেরকে আক্রমণ করে, কারণ এই দেশে হিন্দুই হচ্ছে মেজরিটি, এটাই হচ্ছে সমাজের ব্যবস্থা, হিন্দু ব্যবস্থা, হিন্দু সমাজ ব্যবস্থা আর কি, তার জন্য তারা করে। এবং দেখবেন রাষ্ট্রে যে যখন ক্ষমতায় থাকে, বিজেপি আছে এখন, বিজেপির বিরোধিতা করছে, কংগ্রেস থাকলে একটু কম করে, কিন্তু এরা কংগ্রেসেও যদি ক্ষমতায় থাকে সেখানেও দেখবেন এদের মৃদু থাকে। সেই ক্ষেত্রে আবার এদের একটু বড় শত্রু ছোট শত্রু ব্যাপারটা হয়ে যায়। কিন্তু স্বপ্ন এরা দেখে একদিন এরা এইভাবেই ক্ষমতায় আসবে। তো তাদের জন্য ঢাকা তো প্রিয় হবেই, কারণ তারা ঢাকাকে দেখে তো ওটাকে মানে বিশ্বাস করে আর কি। ঢাকায় যেভাবে হয়েছে, যে সিস্টেমে সরানো হয়েছে হাসিনাকে, ওটাই এদের কাছে বিপ্লবের মডেল। ওরা চাইছে যে ওই নেপালে যেভাবে হয়েছে সেটাই এভাবে করতে, কিন্তু ওরা ভুলে যাচ্ছে যে নেপাল বা বাংলাদেশ এটা হচ্ছে খুব ক্ষুদ্র রাষ্ট্র জিওগ্রাফিক্যালি। এখানে আপনি একটা শহরে গন্ডগোল পাকিয়ে মোটামুটি গোটা দেশটাকে কাবু করে নিতে পারবেন। নেপালের ক্ষেত্রে আপনি কাঠমান্ডুতে গন্ডগোল করলেন, কাঠমান্ডু অচল করে দিলেই, 4-5টা নেতাকে গায়েব করে দিলেই বা খরচ করে দিলেই গল্প শেষ, গোটা দেশ আপনি দখল করে নিলেন। বাংলাদেশের ক্ষেত্রে আপনি ঢাকা মোটামুটি স্তব্ধ করে দিলে, ঢাকা পুরোটা করতে হবে না, ঢাকা তো অনেক বড়, পুরান ঢাকা আছে, এদিকে গাজীপুর আছে, এদিকে মানে আউটস্কার্ট এরিয়া, আমাদের যেরকম উত্তর 24 পরগনা আউটস্কার্ট এরিয়া আছে, অত দরকার নেই। মোটামুটি উত্তরা আর ঢাকার আপনার যেটা ওদের মানে হাই প্রোফাইল জোন আছে, যেখানে কনসুলেট আছে, এই জায়গাটাকে আপনি মোটামুটি স্তব্ধ করে দিলে গোটা দেশ দখল হয়ে যাবে। আমাদের ভারতবর্ষে সেটা হবে না। দিল্লিতেও আপনি যদি গন্ডগোল করেন, প্রথমত আপনি পারবেন না, ইন্ডিয়ান আর্মি আছে, পুলিশ আছে, আরও অনেক ব্যবস্থা আছে, সব আপনারাই বরং খরচ হয়ে যাবেন, আধা সেনা আছে, খরচ হয়ে যাবেন, পারবেন না। কিন্তু তারপর আপনি দিল্লি গন্ডগোল করবেন, আপনি যখন সরকারে থাকবে দিল্লি থেকে বেরিয়ে এসে গাজিয়াবাদে চলে যাবে।
আশেপাশে চলে যাবে। আপনি পারবেন না। আপনি এত বড় দেশ, এতগুলো এখানে রাজ্য, এতগুলো তার প্রধান শহর, পারবেন না। তো কিন্তু এরা স্বপ্ন দেখছে যে এখানেও ওই জেনজি বলবো না, কিছু আনগাইডেড মিসাইল, এরা যারাই আসছে প্রত্যেকে আনগাইডেড মিসাইল। এরা বুঝতে পারছে না যে রাজনীতির খেলা কি। তবে কোথাও না কোথাও গিয়ে যে পরিমাণ মানে যে দিকে আর কি গোটা বিষয়টা আ মোড় নিচ্ছে আর কি বা টার্ন করছে, তো আ কোথাও গিয়ে কি মোদি সরকার কিংবা পশ্চিমবঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তাদের কি একটু সাবধানতা অবলম্বন করা উচিত আগামী দিনে? এটা 100%, এটা আমি আপনার সাথে ১০০% সহমত। যে প্রথম কথা, আমি যদি আমার মতামত বলেন, আমি একদম এই বিষয়ে আমি এটার পক্ষপাতিত্ব নই যে ওদের ওখানে বসতে দেওয়া হলো কেন? ওদের ওখানে বসতে দেওয়াই উচিত ছিল না। এই ভুলগুলো অনেকেই করেছে এবং মোদিজিও আমি মনে হয় এই ভুলটা করছেন। হয়তো কিছু হবে না, কারণ এই দেশে ওইটা করা সম্ভব না। কিন্তু ভুল কোথাও না কোথাও, ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। অনেক সময় ছোট ছোট ফোঁড়া থেকেই না বড় ঘা হয়ে যায়। তো আপনি দেখুন, ১ম এ বাংলাদেশে কোটা আন্দোলন। আমরা কোটা প্রথা চাই না, মুক্তিযুদ্ধ কোটা কেন থাকবে? ওরা যখন দেখল যে না, বিষয়টা পাকছে ভালো, হাসিনা হাঁটাওয়ে পরিণত হয়ে গেল। আপনি নেপালে দেখুন, ওখানেও ছিল যে নেতাদের ছেলেরা ল্যাভিশ লাইফ কেন লিড করতে পারে, আমরা কেন গরিব হয়ে আছি? তো নেতাদের এই ল্যাভিশ লাইফ চলবে না। সেখান থেকে হঠাৎ করে কি হলো? সরকার ফেলে দাও। তো এখানেও তো সিজেপির টার্গেটটাই তো ওটা, এবং শুধু এটা না, এই যে গোটা ইকোসিস্টেমটা আপনাকে একটা ব্রড স্পেকট্রামে দেখতে হবে যে পরপর যে ঘটনাক্রমগুলো হচ্ছিল, একই রকমভাবে কিষাণ আন্দোলন করা হচ্ছিল। এবারেও কিষাণ আন্দোলনটাকে মোদিজি একটা খুব ভালো করেছেন, কিষাণ আন্দোলনকে বাড়তে দেননি। ওরা যা যা বলেছে সরকার বলেছে হ্যাঁ আমরা মেনে নেব, একদম আন্দোলনটাকে স্টপ করে দেওয়া হয়েছে। কিন্তু আপনি ভেবে দেখুন, কিষাণ আন্দোলন বলা হচ্ছে, ৪-৫টা সংগঠন বলা হচ্ছে, দেশে কি শুধু পাঞ্জাবে চাষি আছে? আর কোথাও চাষি নেই? ইউপিতে চাষ হয় না? পশ্চিমবঙ্গে চাষ হয় না? বিহারে চাষ হয় না? এই সমস্ত স্টেট, আমাদের গোটা ভারতবর্ষে সব জায়গায় তো আমরা কৃষিপ্রধান দেশ, সব জায়গায় চাষ হয়। তো যদি ইন্দো আমেরিকা যে ট্রেড ডিলটা হয়েছে, যার মাধ্যমে বলা হচ্ছে যে আমেরিকার যে কৃষিজাত পণ্য সেটাও ভারতে আসবে, ট্যাক্স খুব কম থাকবে। তো তারা বলছেন যে এতে গেল রব, এতে নাকি জিনিস সস্তা হয়ে যাবে। আমেরিকার চাষিও উৎপাদন করছে, ভারতের চাষিও উৎপাদন করছে। আমেরিকা থেকে কিসে আসবে? আমেরিকা থেকে তো ওই থ্যানোস এরকম চুটকি বাজাবে আর চলে আসবে, এমনটা তো হবে না। সেখানে নিশ্চয়ই কার্গো প্লেনের মাধ্যমে আনতে হবে, অথবা জলের যে জাহাজ আছে বড় বড় জাহাজের মাধ্যমে আনতে হবে। তো তার পরিবহন যে হবে, তার কস্ট কি সেই পণ্যের সঙ্গে যুক্ত হবে না? কিভাবে সেটা সস্তা হবে? কোনোভাবে ট্যাক্স যদি কম হয় তাহলে তো সেই জিনিসটা সস্তা হতে পারে না। পরিবহন কষ্টের জন্য আরকি। তো এরা মানুষকে বোকা বানাচ্ছেন। এদের এজেন্ডাটা কি? পাঞ্জাবে কেন হচ্ছে বুঝতে হবে। পাঞ্জাবে যদি অশান্তি থাকে, তাহলে বিজেপিকে পাঞ্জাবে আটকানো যাবে। বিজেপিকে পাঞ্জাবে যদি আটকানো যায়, তাহলে খালিস্তান মুভমেন্টটা আটকে যাবে। বিজেপি যদি চলে আসে ওখানে, খালিস্তান মুভমেন্টকে বাড়তে দেবে না। বিজেপিকে পাঞ্জাব থেকে আটকাতে হবে। ওটাকে কিন্তু অস্তে জিইয়ে রাখতে হবে, সুড়সুড়ি দিয়ে যেতে হবে। এটা হচ্ছে কিষাণ আন্দোলন। এবার আসি এই যে ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টি সেই একই মডিউল, যে মোদি সরকারকে অশান্ত রাখো। অভিজিৎ দীপকেও ফরেন ফান্ডিং নিচ্ছেন, সোনাম ওয়াংচুকও ফরেন ফান্ডিং নিচ্ছেন। প্রত্যেকটা যদি ডটগুলোকে আপনি কানেক্ট করেন, তাহলে দেখতে পাবেন যে এখানে প্রত্যেকটাতে বিদেশি শক্তির হাত আছে, প্রত্যেকটা থেকে ডিপ স্টেটের হাত আছে, প্রত্যেকে ফরেন ফান্ডিং নিচ্ছে আর মোদিকে গাল দিচ্ছে। এখানে বিষয়টা হচ্ছে কি, নিটের। আচ্ছা আমাকে বলুন তো, নিটে কি প্রশ্নপত্র বর্তমান শিক্ষামন্ত্রী ফাঁস করিয়েছেন? এতে বিভিন্ন শিক্ষক রা জড়িত আছে, বিভিন্ন ছাপাখানা জড়িত থাকতে পারে। যারাই জড়িত আছে প্রত্যেকেই অ্যারেস্ট হয়েছে। আজকে একটা শিক্ষামন্ত্রী কি করতে পারে? এবার হয়ে গেছে, পরের বার যাতে না হয় তার জন্য ব্যবস্থা নেবে। আগে কোথাও অ্যাক্সিডেন্ট হলেই বলা হতো রেলমন্ত্রী পদত্যাগ করো। এই কিছুদিন আগে একটা গেটম্যান গেট লাগায়নি, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো এর জন্য রেলমন্ত্রী কি করবে? কোথাও যদি প্রশ্ন, আমি যদি দায়িত্বে থাকি, আমি যদি প্রশ্ন ফাঁস করে দিই, তাহলে একজন শিক্ষামন্ত্রী কিভাবে সে আটকাবে? শিক্ষামন্ত্রী এটা করতে পারে, পরের বার যেন না হয়। হ্যাঁ, এটা ঠিক যে পরপর ফাঁস হচ্ছে। আরও ভারত সরকারকে স্ট্রং হওয়া উচিত, যাতে কোনোভাবে ফাঁস না হয়। ফাঁস আটকানোর জন্য, ফাঁস হওয়া থেকে আটকানোর জন্য পরের বার তিনি ব্যবস্থা নিতে পারেন। কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো তিনি চাননি। তো এর জন্য আপনি দেখুন যে ৫০ বছরের বৃদ্ধ ছাত্র, ৭০ বছরের বৃদ্ধ ছাত্র, যারা পড়াশোনা জীবনে করেনি, হ্যাঁ? রিক্সা পাংচার চালিয়ে যাদের জীবন যাচ্ছে, তারাও ছাত্রর বেশে সমস্ত মোদি বিরোধী এলিমেন্টগুলো এক জায়গায় হয়েছে। তবে এরই মাঝখানে বা এমন একজন ব্যক্তিত্বের বিবৃতি এসে পড়ল, যেটা দেখে আমিও একটু অবাক। আশা করছি দর্শকরাও একটু অবাকই হবেন। অরিজিৎ সিং
স্বনামধন্য গায়ক। তিনি এই যে দিল্লিতেই লাঠিচার্জ হয়েছে পুলিশের, তো তার বিরুদ্ধে এবারে সরব হলেন। তিনি বললেন যে, "আপনাদের লজ্জা করছে না? এরকম ধরনের ছাত্রছাত্রীদের ওপরে এরকম প্রহার করছেন?" নেতা মন্ত্রীরা কি নিজেদেরকে ভগবান বলে ভেবে ফেলেছেন? অরিজিৎ সিং এর এই বিবৃতি কি বলবেন? দেখুন, আমি নিজে অরিজিৎ সিং এর বিরাট বড় ফ্যান। আমি গায়ক অরিজিৎ সিং, মানে আমার গাড়িতে আমি যখনই কোথাও লং ডিস্টেন্স ট্রাভেল করি একটাই গান শুনবেন, একজনেরই গান শুনি, অরিজিৎ সিং। ওনার গান মানে আমি, কিন্তু দেখুন একটা বিষয় হচ্ছে কি, এরা তো হচ্ছেন মানে শিল্পী মানুষ, খুব সহজ সরল মন এদের। এরা রাজনীতির অত মারপ্যাচ বোঝেন না আর কি। আমাদেরই মোটামুটি রাজনীতির মারপ্যাচ বুঝতে গিয়ে আমাদের চুল টুল দাড়ি টাড়ি সব পেকে গেছে, রোজ এখন শেভিং করতে হয়। তো রাজনীতি এরা, আমি বলবো এইটুকুই, অরিজিৎ সিং রাজনীতির মারপ্যাচ বোঝেন না। কেন কিভাবে এই আন্দোলন তৈরি করতে হয়েছে, এই রিসার্চটা করতে গিয়ে আমার ৩-৪ দিনের ঘুম নষ্ট হয়েছে প্রত্যেক ডটটা কানেক্ট করতে। তারপর এখন আমি বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝাতে পারলাম যে গল্পটা এই। অরিজিৎ সিং একজন ব্যস্ত শিল্পী, তার তো এতটা সময় নেই বোঝার যে রাজনীতি কিভাবে হয়। রাজনীতিতে যেটা দেখানো হয় সেটা রাজনীতি নয়, পর্দার আড়ালে যা যা ঘটে সেটাই হচ্ছে আসল রাজনীতি। ওই পর্দার আড়ালের বিষয়গুলো অরিজিৎ সিং বোঝেন না বলেই আমি মনে করি।